হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায়। আমার সাথে আমার দুই প্রিয় শিল্পী, আমার অত্যন্ত প্রিয়, আই এম আ ফ্যান অফ দিস লেডি, শ্রীরাধা। আর আমার প্রিয় ভাই, ভাই অনেক অর্থে ভাই, আমার স্কুলের ভাই, আমরা সেম স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। আর ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে, সৈকত। আর একটু প্রণাম টনাম করো, আরাম হয়ে গেছে তো কি দাদা। হ্যাঁ চলো, একটু অডিয়েন্সকে একটু হ্যাঁ প্রণাম প্রণাম। একটু দিস ইজ ভুট্টো এনিওয়ে। মানে সো প্রণামটা কি মোবাইলের দিকে তাকিয়ে প্রণাম? কি বলবে এসব, মানে এগুলো নিয়ে শ্রোতা দর্শককে প্রণাম করতে এগুলোই হবে। তো আমরা আলোচনা করবো, যেই সব যা। ছেলে পিলেদের এখনো কিছু হলো না। তা কিছু যা। হওয়ার জন্য তো তোমার কাছে আসা, কারণ তুমি শেখাচ্ছ, শ্রীরাধা শেখাচ্ছে আমি কি আমি তো করতে হবে। আমি তো যদি শিখতে পারি তাই এসেছি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। তো তুই শেখাচ্ছিস তো। আমার ক্ষমতা কি? না, অনেক সিরিয়াস নোট, আমি অত্যন্ত খুশি শ্রীরাধা। সঙ্গীত সমাজ জানে যে আমি তোমার কত বড় ফ্যান, ওরা তো জানেই। না, না, এরকম ইউ বলো না, ডিজার্ভ উইথ অল রেসপেক্টস আদার মিউজিশিয়ানস, সিঙ্গার্স। কিছু শিখতে পারিনি এটাই না, মনে সেটা হয়। তো আমাদের সবসময় থাকে, বাট একটা জীবনটাই কেটে যাচ্ছে, কিছু শিখতে পারিনি। না, কিন্তু তবুও সেটা নিয়ে আলোচনা করব আমরা। কিন্তু তোমাকে, আমরা যারা একটু ছিটেফোঁটা গান বাজনা বুঝেছি, সত্যি কথা, আমাদের সিরিয়াস নোট। তোমরা যদি ছিটেফোঁটা বুঝে থাকো তাহলে আমি একটা কণাও বুঝিনি। না, সেটা তোমার হিউমিলিটি, এটা আমি নয়। এখানে কোনো কথাই বলতে চাইছি না। হ্যাঁ, ও কোনো কথা বলবে না, কিন্তু এটা হচ্ছে ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পিচ পারফেক্ট এক্স্যাক্টলি, সিঙ্গার্স। এটা নিয়ে কোনো দ্বিমত আছে? একদম কোনো নেই। মানে একদমই এটা নেই। আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষণীয়, যারা গান বাজনা শিখছো, করছো। এই এই ধরনের সিঙ্গারকে তোমরা যত শুনবে তোমরা সমৃদ্ধ হবে বলে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আর সৈকতের কথা কি বলবো, সৈকত, থ্যাংক ইউ সো মাচ। ভুট্টো, তুমি এসছো, থ্যাংক ইউ সো না, আমাকে মাচ। এখানে ডেকেছো এটাই তো যথেষ্ট। মানে একটা দেখো, বাড়িতে বসে আমরা প্রচুর গান বাজনা নিয়ে আলোচনা করেছি, গান বাজনা করেছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এরকম একটা ফর্মালি অথচ ইনফর্মালি বসে একটা আড্ডা, এটা বেশ সুন্দর একটা ভাবনা। এবং তোমার এটা খুব পপুলার হচ্ছে, সেটাও খুব ভালো লাগছে। সেটাই সব থেকে আনন্দের। হ্যাঁ, মানে আমি এক্স্যাক্টলি। কয়েকটা দেখেছি যেরকম কারণ episode, গান বাজনার তাতে তো তোমার মানুষের কাছে যে রিচটা যে পৌঁছেছে, তো এটা হিউজ ব্যাপার, দারুণ আনন্দের ব্যাপার। কারণ গান বাজনার লোকরা গান বাজনা নিয়ে আলোচনা করবে, এটাই শ্রেয় না। বাইরের লোক কেন কি, এটা মানে ভীষণ সাজানো গোছানো একটা ব্যাপার। আহ, আর আমার সেটার পডকাস্টটা থেকে তো হচ্ছে, আমি বলি এটা সোশিও মিউজিক্যাল পডকাস্ট। আমি বলি না, সোশিও পলিটিক্যাল বলে না, উই আর নট ইনটু পলিটিক্স। গান বাজনার মধ্যে যে পলিটিক্স হচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতেই পারি, এটা তো কাউকে হার্ট করা কিছু নয়। আমরা কিভাবে সেটা দেখেছি, কিভাবে সেটা আমাদের গান বাজনাকে, গান বাজনার ক্ষতি করছে অথবা ভালো করছে, কিন্তু whatever। এটা তোমাকে একটা আমার আমার জানার হ্যাঁ, ইচ্ছে তুমি আছে বলো। যে এটা আগেও তো ছিল নাকি এখনই হচ্ছে, না তোমার না কি না মনে না, হয়? আগেও ছিল, ডেফিনেটলি ছিল, কিন্তু এইটা আমি ভুট্টোর কাছে জিজ্ঞেস করবো তোমাদের কাছে। আগে যারা পলিটিক্স করতো বা যারা গ্রুপিজম বলে আগেও ছিল, তারা কোন লেভেলে করতো আর এখন কোন লেভেলে হয়েছে বলে আমার মনে হচ্ছে যে এটা একটা বিরাট বিস্তর ফারাক। তুমি এটা মনে করো ভুট্টো? দেখো, ব্যাপার হচ্ছে যে গ্রুপিজমটা সবসময় ছিল, 100 থাকবে, বছর আছে। আগেও ছিল, হ্যাঁ 100 হ্যাঁ বছর হ্যাঁ, পরেও একটা জিনিস থাকবে। অদ্ভুত ব্যাপার কাজ করে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ছিল যে প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা রেসপেক্ট ছিল। রেসপেক্ট ছিল। অনেকেই যারা ডিজার্ভিং, তারা সেই প্ল্যাটফর্মটাও পায় না, তারা ওখানে পৌঁছতে পারছে না, তারা যেতে পারছে না, এরকম একটা, এটা ভুল ভুল হতে পারে, আই ডোন্ট নো, বাট বিকজ আই এম নট ইন দ্যাট অ্যাসোসিয়েশন। ইন জেনারেল বলছি, আমি দেখে এসেছি, তখন আমি সবে গানের জগতে এসেছি ধরো মিড-80s, ও হয়তো আমার একটু আগে এসছে। না, অলমোস্ট একই একই সময়। সেই সময় আমি না, যখন চিরকালে আমি এসব ব্যাপারে খুব বোকা বলবো নিজেকে, না মাথা মোটা বলবো, না মাথায় ঢোকে না বলবো, ওই গানটুকুই যেটুকু গাইবার চেষ্টা মাথা করো, তার মোটেই বাইরে মোটা যে নয়। তার বাইরে যে কিছু থাকে গানের বাইরে, সেটা আমি এখনো বুঝি না। কিন্তু সত্যি কথা বলছি তোমাকে, খুব গান মধ্যে আছি বলছি, গান ছাড়া যে আরও অনেক কিছু দরকার হয় নিজেকে প্রমোট করতে গেলে, আমার কোনোটাই আমার জানা নেই, সেই একটা গুণও আমার নেই। কিন্তু তুমি মনে করো যে গান ছাড়াও অনেক কিছু অনেক দরকার। কিছু দরকার হয়, আচ্ছা, তারপরে? সেটা আমাকে আর জিজ্ঞেস করো না, না অনেক না কিছু দরকার হয়, হুম। কিন্তু সেইটাই এখন বেড়ে গেছে এখনকার দিনে। আমাদের পূর্বসূরিদের দেখেছি যে সেখানেও কি কম্পিটিশন ছিল না তাদের মধ্যে, কিন্তু তারা প্রত্যেকে যে রেসপেক্ট, যে কথাটা, কারো ভালো চাইতেন না এটা কিন্তু মনে হয় না আমার। তাদের নিশ্চয়ই রাইভালরি ছিল, কেউ বেশি প্রোগ্রাম করছে বা তার বেশি নাম হলো, আমার একটু কম নাম হলো, মনের মধ্যে তার কি মানুষ দুঃখ তো হিসেবে, থাকবেই, হ্যাঁ, মানুষ হিসেবে হ্যাঁ, হ্যাঁ। খেয়ে দুঃখ থাকবে না? নিশ্চয়ই, তাহলে সে নিশ্চয়ই। মানুষই না। Absolutely. কিন্তু আমার মনে হয় না তাদের অন্তত সৌজন্য যেটা একটা
ইন্টিগ্রিটি যেটা, আর গানের যে সাবজেক্টটা করতেন, শুধু গান কেন, যে ইনস্ট্রুমেন্টাল বলো, গান বলো, সেটা তারা এমন লেভেলে করতেন, যে জায়গাতে তারা পৌঁছে গেছিলেন সাধনার দ্বারা, সেটা কিন্তু অন্য জায়গা ছিল। সেখানে তুমি যদি কম্পিটিশনও থাকে, তখন মনে হয় এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার কথা এখন কিন্তু আমি হচ্ছে সেই জিনিসটা দেখতে পাই না। না, আমার কথা হচ্ছে, আমি দেখো এটাতে অনেক কিছু এরকম সাবজেক্ট আসবে যেখানে আমি কিছু একটা বলবো, হয়তো সেটা ভুট্টো তুমি বলতে পারো, মানে তোমরা বলতে পারো তুমি অত জানো না এই ব্যাপারটা, গান বাজনা তুমি তুমি এটা আচ্ছা, জানো আমার না। ডাকনাম ধরে ডাকছো, ওর ডাকনাম জিজ্ঞেস করছো না তো? আমি তো শ্রীরাধাটাই আমার কাছে ভীষণ, রাধা ওটা ওর নামটা ডাকনাম নয়। না, ওর ডাকনাম কি? তুই বলে দে। আমি কেন বলবো, তুই বল। আচ্ছা, নিজের ডাকনাম কেউ বলে? আমার ডাকনাম ও ডাকছে, তাই জন্য বলছি। কিন্তু তোমাকে মানে মিউজিক ইন্ডাস্ট্রি তোমাকে ভুট্টো হিসেবে জানে হ্যাঁ, বেশি। ওকে মানে গানের হ্যাঁ, জগৎ। হ্যাঁ, ভুট্টো হিসেবেই বেশি জানে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে আগেকার দিনের আমার যেটা মনে হয় যে আজকে ঠিক আছে, উত্তম বাবুর খুব ফেভারিট মিউজিক ডিরেক্টর ছিলেন ওর বাবা। এবার সেটাকে যদি লবি বলেন তো লবি, ঠিক আছে। এবার উনাকে যতবার স্কোপ দেওয়া হয়েছে ততবার উনি সুপার ডুপার ফাটিয়ে দিয়ে বেরিয়ে গান চলে গেছে। যা তৈরি তাহলে করেছেন। এইবার আমি বলছি যে এই সাথে এবার কম্পারিজন যদি করো, এখানে কোনো ডিরেক্টর বা কোনো প্রডিউসার বা কোনো হিরোর সাথে একটা মিউজিক ডিরেক্টরের খুব দোস্তি আছে। তাকে 18টা সিনেমায় তাকে চান্স দেওয়া হলো, আর 20টা সিনেমায় চান্স দেওয়া হলো, একটা গানও তিনি করতে পারছেন না, তাও উনি টিকে আছে। না না, গান প্রচুর হচ্ছে। না না না, গান দাঁড়াচ্ছে না, গান হওয়া, লোকের কাছে পৌঁছচ্ছে। আমি ঠিক বলছি? একদম ঠিক বলছি। এটাতে কি হচ্ছে? বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান হতেই পারে, কিন্তু এইটা হচ্ছে তখনকার দিন। আজকে দেখো, লবি বা গ্রুপিজম বা যাই বলো, আগে সুধীনবাবুর কথা যদি আমরা আসবোই, কারণ তোমার গান আমার ওনার সুরে এক্সেলেন্ট লাগে। এবার উনি তো লতাজিকে নিয়ে করেননি, উনি তো মোস্টলি করেছেন আশাজিকে নিয়ে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করেছেন উনি বেশি, সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়েও বেশি করেননি, হেমন্ত বাবুকে নিয়েও বেশি করেননি, মানে মান্না দে সাহেবকে নিয়ে করেছেন। কি করে দিয়ে চলে গেছে। একদম। এটাকে যদি তুমি বলো লবি, আরতি মানে ফিমেল ভয়েসে ম্যাক্সিমাম আশাজি আর আরতি মুখোপাধ্যায়। আবার ওদিকে দেখো, সুনীল কাকুর সুরে আমার বাবারও প্রচুর গান আছে। হ্যাঁ, কিন্তু আছে হয়তো, কিন্তু না, আমি ফিমেল ভয়েসটা বলি, মেল ভয়েস তো উনি আছেন। হ্যাঁ, উনি আছেন, কিন্তু আমরা যারা একেবারে বাংলা গানের ইন্ডাস্ট্রির মধ্যে নেই, আমরা ওনার কথা বলতে যে গানগুলো বেরিয়ে আসে, তাতে এই গানগুলি, এবং যদি সলিল চৌধুরীর কথা বলা হয়, তখন কিন্তু ওর বাবার কথা অনেক বেশি আগে চলে আসে, এবং এই গানগুলো ভীষণ আমরা শুনেছি, তাই না? তো আমার কথা ছিল এই যে লবির প্রশ্নে প্রথমেই আমরা একটু ক্রিটিক্যাল জায়গায় চলে গেলাম, আমরা গানে আসবো যে আমরা লবি টবি সব হবে, সব কিছু হবে, কিন্তু আলটিমেটলি তো তুমি তো এখনো গান গাইছো রেগুলারলি। এটা তোমাকে আমি জানি না, এটা কোনো বড় কথা, নিজের সম্বন্ধে কোনো কথা, বড় কিছু ছোট বড় কোনো কথা বলা আমার মনে হয় সাজে না। নিজের সম্বন্ধে কিছু বলা সাজে না। মানুষ বিচার করবেন যে আমি ভালো কি খারাপ, গাইতে পারি কি পারি না। আমি তোমাকে একটা কথা আমি বলতে পারি, যে আমি কোনো দিন গান ছাড়া অন্য কিছু না ভেবেও এতগুলো বছর যে এখনো গানের জগতে আছি, এটা কিন্তু প্রথম কথা ঈশ্বরের কৃপা আর শ্রোতাদের ভালোবাসা, আমার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা। নিশ্চয়ই, এটাই বলবো। আর সেটা তুমি বারবার প্রমাণ করেছো। আরেকটা জিনিস যেটা আমরা ভুট্টো আমরা বসে আলোচনা করি, যে একটা আর্টিস্টের সবচেয়ে বড় পাওনা যেটা আমি মনে করি, সেটা হচ্ছে মিউজিক ফ্রেটার্নিটি। তোমাকে জনতা, অডিয়েন্স তো আলটিমেট, ঠিক আছে, কিন্তু একটা আর্টিস্টের রেসপেক্ট, তার অ্যাচিভমেন্টের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি, মানে ইউ মাইট ডিফার, সেটা হচ্ছে মিউজিক ফ্রেটার্নিটি তোমাকে কোন চোখে দেখছে। মিউজিক ফ্রেটার্নিটি তোমাকে পাত্তাও দিচ্ছে না, কিন্তু তুমি বিশাল আর্টিস্টে ঘুরে বেড়াচ্ছ, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অর্ধেক মানে মিউজিক ইন্ডাস্ট্রি তোমাকে পাত্তাই দেয় না। কিন্তু তুমি কোনোভাবে তোমার একটা দুটো গান হিট হয়ে গেছে, তুমি এখন রেগুলারলি। তুমি কাকে বলছো? চোখের সামনে না, মিট মানে নাম এরকম আছে, এখানে কোনো লবি নেই না, এখানে লবি নেই তো। না, লবি না, বলছি যে এরকম তো তুই বলা যায় না, কিন্তু ও যেটা মিন করছে, আমি কি ঠিক বলছি? একদম ঠিক বলছো। এটা তো হয়, এটা তো হচ্ছে, চলছে তো। ইউ হ্যাভ ডিজার্ভড। আমি তোমাকে আলাদা করে বলছি, ভুট্টো ডেফিনেটলি ওর একটা লেগেসি দায়িত্ব অনেক, ওর দায়িত্বটাও বিরাট একটা দায়িত্ব, যে ও স্টেজে উঠলেই একজনের পেছনে বিশাল ছবি চলে আসে, এবং সেইটাকে মেনটেন করার একটা বিশাল দায়িত্ব, এবং এই সম্পত্তি বলবো ওর একটা বিশাল জিনিসকে কাঁধে নিয়ে এগোনো, কারণ স্টেজে উঠলেই কম্পারিজন, মানে ও যে যার ছেলে, যার পুত্র, তার
ও নিজে কি গাইছে তার সঙ্গে সঙ্গে ওইটা কম্পারিজনটা চলে আসছেই। হ্যাঁ, এটা automatically ভীষণ চলে একটা আসছে। কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। এবং আমি challenge। ভুট্টোর কঠিন অনেক এবং- প্রোগ্রামে আমি দেখেছি, সামনে দেখেছি, তোমারও প্রচুর প্রোগ্রাম দেখেছি। ওর প্রোগ্রামে আমার সবচেয়ে বেশি দুঃখ হয়, ওর শুধু না, আই থিঙ্ক ভুট্টো নোজ মি ভেরি ওয়েল, হি উইল নট মাইন্ড। ও জানে আমি কোন কোন মনন থেকে এটা বলছি, যে আমার যারা এই ধরনের, মানে আমি ওকে ওইভাবে বলবো না, কিন্তু ও হি ইজ মোর নোন অ্যাজ হিজ ফাদার্স ভয়েস, এই তো, এটা তো বলতেই হবে, এটা নিয়ে কোনো ভুল নেই। যেহেতু সেখানে গলার সিমিলারিটি থাকবেই তো। সিমিলারিটি না, ও উঠছে যখন, দেখো। আমি ভীষণ মনে করি আমার সঙ্গে মিলের থেকে অমিলটা অনেক বেশি। না, বাট আমি সেটা তোমার, কিন্তু তুমি যখনই তোমাকে বুক করা হচ্ছে, হ্যাঁ, ওইটা অর্গানাইজার যখন মানুষের বুক একটা করা হচ্ছে, নস্টালজিয়া কাজ বুক করে। করা হচ্ছে, তখন শ্যামল মিত্রের পুত্র হিসেবেই বুক করা হচ্ছে। এবং আমি সারাক্ষণ, ও গেয়ে গেল 2 ঘন্টা 2.5 ঘন্টা শ্রীরাধা, হুম। যেটা আমার খুব খারাপ লাগে। ও শুধু না, যিনি মান্নাবাবুর গান গাইছেন বা যিনি হেমন্ত মুখোপাধ্যায়ের গান বেশি, মানে ওরা, হি ইজ রাদার স্ট্যাম্পড অ্যাজ শ্যামল মিত্র মহাশয়ের গানই গাইবেন বলেই ওকে বুক করা হয় মোস্টলি। এবং আজকে মান্নাবাবুর গান গাওয়ার জন্য হয়তো কাউকে, আমার খারাপ লাগে ও ফাটিয়ে গাইছে। এবং অনেক গান আমার এমন লাগে যে ও খুব দায়িত্ব নিয়ে ভালো স্ট্যান্ডার্ডে গানটা করছে। আমি কম্প্যারিজন করছি না, ভগবানের সাথে তার কম্প্যারিজন হয় না, শ্যামল মিত্র তো ভগবান আমাদের কাছে। সেখানে সারাক্ষণ পাশে, ও গেয়ে গেল, ভালো গাইলো, হ্যাঁ, ও বাবা কি গেয়েছে, ওর বাবা কি গেয়েছে। আমরা মাঝে মাঝে উঠে চলে যাই, আমি দর মশাই আপনার বাবা, মানে আরে হয়েছে তো, এই যে শুনুন ও যে শুধু গানটা নিজেদের, গাইছে। আমাদের দেশে না, এটা বিদেশেও তাই কিন্তু। বিদেশেও তাই। একই মানে ওই যে, মানে আমি ক্লোন সিঙ্গার কথাটা বলে ওকে ছোট করবো না, কিন্তু এই যখনই একটা ছাপ এসে যাবে যে উনি ওনার মতন গান, কিন্তু ফর্চুনেটলি আমি তোমার গান যখন শুনি, তুমি সবার গান এমনভাবে গুছিয়ে গুছিয়ে গাও, সেখানে কিন্তু আমার একটা অদ্ভুত লাগে যে গানটা আমি একটু শুনবো তোমার মুখে, আমার ভীষণ তোমার এইসব গানগুলো ভালো লাগে, তখন কিন্তু মনে হয় যে এই গানটা শ্রীরাধারই গান, শ্রীরাধাই গাইছে। তখন কিন্তু আশাজির কথা আমার মনে আসে না, আমার ডেফিনেটলি আরতি মুখোপাধ্যায়ের কথা মনে আসে না, আমার তখন মনে হয় একটা শ্রীরাধা গান। এটাও তো আই এম মোর ইনক্লাইন টু ইয়োর কাইন্ড অফ সিঙ্গিং, বা আমি হয়তো ডিপ রেসপেক্ট থেকে হয়তো এটা এসে যায়, কেন জানি না। কিন্তু তোমার ক্ষেত্রে, আর তুমি ভ্যালিড গান করো বলে, অনেকের গান তুমি নিয়ে তো নিজের গান তো আছেই, প্লাস তুমি অনেকের গান নিয়ে করো। যাই হোক, এটা এই সাবজেক্ট চলতে থাকবে। তুমি আমাকে একটা জিনিস বলেছিলে, আচ্ছা প্রথমে বলো যে তোমাদের দুজনের কাছে আলাদা আলাদা করে জিজ্ঞেস করছি, সঙ্গীতটা কি, হোয়াট ইজ মিউজিক টু ইউ? এক কথায় যদি বলতে, বড় না করে, সঙ্গীত বলতে এই বয়সে এমনিতে এসে তুমি কি সঙ্গীত বুঝো? বলতে আমরা যেটা জানি, গীত, নৃত্য, বাদ্যের সমাহার, তাকে সঙ্গীত বলে। সেটা তো ওটা আমাদের না, সেটা তো সংস্কৃত, পুঁথিগত একটা হ্যাঁ। থিওরি। আমার কাছে সঙ্গীত একটা মাধ্যম। আমার কাছে আমি তো ঈশ্বরকে চোখে দেখতে পাবো না, তাকে ফিল করতে পারি, হয়তো তাকে অনুভব করতে পারি, তাকে প্রার্থনা করতে পারি। আমার মনে হয় আমি যখন গান করি, আমার সঙ্গীতটা মনে হয় আমার কাছে ঈশ্বরের কাছে পৌঁছে দিচ্ছে। আমি তাকে মোর মেডিটেটিভ, তাকে দেখতে পাই, আমার মনে হয় প্রার্থনা হিসেবে। হ্যাঁ, প্রার্থনা হিসেবে। বাহ তাহলে মনে হয় আমার কাছে এই সঙ্গীত ঈশ্বর, বাহ, তাই মনে তুমি হয়। সোলেস পাও। হ্যাঁ, আমি সোলেস পাই এবং মনে হয় আমি কানেক্ট করতে পারি উইথ গড থ্রু মিউজিক। এটা স্টেজেও স্টেজেও তাই, বাড়িতে তাই? যখন রেওয়াজ করি আমার ফোকাসটা ওইরকমই থাকে। আচ্ছা, বাহ, তোমার তো প্রপার একদম ভালোভাবে শিখেছো। একটু শেখার কথাটা একটু শুনি, যদি অনেকবার বলেছো। শেখা যেটা খুব অদ্ভুতভাবে, যে স্কুলে পড়তাম, পড়াশোনা স্কুল? করতাম, কারমেলে, ছোটোবেলায়। আমাদের স্কুলটা ছিল লেক মার্কেটের কাছাকাছি, প্রাইমারি হ্যাঁ সেকশন। হ্যাঁ, জানি। আমাদের বাড়িতে আসলে আমার মা, বাবা, আমার পিসিমারা সবার খুব সুকণ্ঠের অধিকারী আর কি, খুব সুরেলা কণ্ঠ। আর যেটা ছিল, আমরা 3 বোন তো, আমি মেজো। এবারে মা বললেন যে না, ওরকম মানে শর্টে বলছি, অত বড় কথা, আমি গান কাউকে শেখাবো না, কারণ শিখে কী হবে। আমার তো ইচ্ছে ছিল শেখার, মা বেঙ্গল মিউজিক কলেজে শিখেছিলেন। তারপর বিয়ের পরে সবই স্টপ হয়ে গেছিলো, সেই দুঃখে মা বলেন কাউকে শেখাবেন না। কিন্তু আমার স্কুলে যেটা হতো, মিউজিক ক্লাস একটা করে ছিল তো, আর আমার টিচাররা কী করতেন, মিউজিক ক্লাস ছাড়াও অন্যান্য সাবজেক্টের ক্লাস হচ্ছে, আমার টিচাররা আমাকে ডেকে নিয়ে যেতেন, ক্লাস থেকে বের করে নিয়ে। আর আমি খুব ভীতু, ভীষণ লাজুক, আমি তো অনেক কথা বলি, এখন তখন কথাও বলতে পারতাম না। তুমি এসো তো টিচার্স রুমে। আমি তো নিশ্চয়ই পরীক্ষায় কোনো খারাপ কিছু করেছি বা নম্বর খারাপ করেছি, গার্ডিয়ান কল হবে, তাই আমার টিচার্স রুমে ডাকছে। আমি গিয়ে ভয় ভয় দাঁড়িয়ে আছি, এই গানটা আমাকে শোনাও। বললাম গান, আমার তো ক্লাস হচ্ছে, তোমাকে মেকআপ করে দেবো, কী পড়ানো হচ্ছে মেকআপ করে দেবো, গান শোনো। এইভাবে স্কুলে, তারপর স্কুলের টিচার, মিউজিক টিচার জোর করে আমাকে অল ইন্ডিয়া রেডিওতে আমার মাকে বকাবকি করে শিশু মহলে নিয়ে গেলেন। তারপর থেকে প্রথাগতভাবে মা, তারপরে আমি আমাদের যেভাবে শিক্ষা
প্রথমটা একটু উচ্চাঙ্গ সঙ্গীতে গীতবিতান স্কুলে শেখা। সুখেন্দু বাবুর কাছে সুখেন্দু শিখেছো না? সুখেন্দু হ্যাঁ, বাবু হ্যাঁ, আমাদের, হ্যাঁ। সুখেন্দু গোস্বামী, বীরেশ রায়, হিরণময়ী পণ্ডিত, তো বীরেশ বাবুর কাছে শিখেছো? ওনারা আমাদের শেখাতেন তো, ক্লাস করতেন, একসঙ্গে ক্লাস করতাম থিওরির। এটা কোথায়? প্রিয়নাথ মল্লিক রোডে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি যে আমার যেটা সাবজেক্টটা ছিল মার্গ সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত বা বাংলা গান, ওইখানেও ছিল, আবার পূর্ণ থিয়েটার উল্টো দিকেও ছিল। আচ্ছা। আমি শিখতাম প্রিয়নাথ মল্লিক রোডে। তো ওইখান থেকে যখন মানে কোর্সটা হয়ে গেল, তখন আমি মানে বাংলা সব রকম গানের শেখার জন্য সুধীন দাশগুপ্ত, ও শিখেছো। হ্যাঁ, খুব কম দিনই ওনাকে শিখতে পেরেছি। তখন আমি ছোট, আর উনি খুব তাড়াতাড়ি চলে যান আমাদের ছেড়ে, বেশি দিন পাইনি। তো তুমি তখন একটু জাস্ট আমরা ওইভাবে শুরু করি, তোমার একটা কম্পোজিশন, একটা গান, সেটা বোধহয় খুব সম্ভবত সঞ্জয়ের ইয়ামানের একটা কম্পোজিশন, আমার হ্যাঁ, হ্যাঁ। ভীষণ পছন্দের। হুম হুম, ওটা একটু গাও না। সহিংসপনে। হ্যাঁ, ওটা একটা ওই কিনারে কিনারে যে বন্দিশটা, কিনারে। ওটা ভেঙে শুনিস? অদ্ভুত জায়গা থেকে আসে ওটা। দিলীপ দাসের সুরে ওর একটা ইমন নিয়ে খুব ভালো গান আছে। হ্যাঁ, হ্যাঁ, দিলীপ দাস। আমি মানে গান শুরু করার পরে কিন্তু আমি শেখা শুরু আমি করেছি। ওটাতে আসবো, এটা শুনি। ও নানান রকম নাম বললেন বলে হ্যাঁ। আমার কিছু মনে হলো আর কি। এটা দেখে আমার সেই হেমন্ত বাবু আর প্রতিমাদির একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, হ্যাঁ, গান বার করতে এত সময় লাগে, কি তখন তো- কি innocent, না একটু পাচ্ছি না খুঁজে, মানে আমি না এগুলো দেখি আর ভাবি যে কিরে, কি এখনো খুঁজে পেলি না? এখনো খুঁজে পেলি না, এত সময় লাগে। হ্যাঁ, কোন স্কেলে করবি? হ্যাঁ, হ্যাঁ। কর। স্কেলও ঠিক নেই। সি সি সি, হ্যাঁ, প্রতিবাদী বলতে সি কি সি। innocent, এখন না? তুই কোন স্কেলে করছিস? এতক্ষণ খুঁজে পেলি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। কি innocent? আমি এটা একটু করছি ডি শার্প একটু অনুমান। কর। শয়নে স্বপনে গোপনে এ মনে যারে চায়, সে কি অচেনা। শয়নে স্বপনে গোপনে এ মনে যারে চায়, আহ, সে কি অচেনা। হারিয়েছি যারে গ্রামে বা শহরে, আমারই বাসায় যে তার ঠিকানা। এখানে ওখানে কে জানে কোথায় নিশানা। আমি রেখে যাই শয়নে স্বপনে গোপনে এ মনে যায় চায়। গাইবো, আরো গাইবো, এই তো থাক। ঠিক আছে। এর অরিজিনাল বন্দিশটা কিনারে 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 দরিয়া, ধা ধিক ধা ধা ধিক ধা না ধিক ধা 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 রে দা দা রে দা দা রে দা। কিনারে দরিয়া। এই ধিন ধা ধা, কি সুন্দর জায়গাটা, তেন তেন না তেটা দিন দিন তা দা রে, এই জায়গাটা বিউটিফুল কম্পোজিশন, দারুণ composition। বিউটিফুল কম্পোজিশন। তো যাই হোক, হ্যাঁ ভর্ত কি একটা বলছিলে, তোমার শেখার ব্যাপারটা পরে হয়েছে, না মানে মানে যখন আমার তুমি যখন stage-এ এবার গান না, আমি একটা জিনিস গাইতে ওকে যখন শুরু জিজ্ঞেস করি, করলাম। বাবা কি তোকে শিখিয়েছেন প্রথাগতভাবে? একদম না, বাবা কাউকে শেখাতেন না। ইনফ্যাক্ট আমি যখন গান তোলানেও এই দেখেছি, জায়গাটা তোমার সাথে সেদিন আমার ফোনে কথা হচ্ছিল না, আমি এটা আসবো এই মানে ইভেন তোকেও যখন প্রথম গান করেছি, যখন হ্যাঁ। শেখায়নি কিছু, গানটা তুলিয়ে দিয়েছে, এবার তুই গানটা গা। উনি গাইছেন, আমি হাঁ করে শুনছি। আমার সেটাই তো। অদ্ভুত, এইবার, এটা তুমি জানো কি, আমার সঙ্গীত জীবনের প্রথম দিক একদম, আমি তখন সবেই একটু গাইছি। ওটা 1986 সাল হবে। সব মানে দু চারটে একটু মানে ছবিতে গাই মানুষ ডাকছেন, তখন কিন্তু একটা তোমায় বলি একটা তখন কিন্তু বাড়ি থেকে ফোন করে ডাকতো তখনকার দিনে মানুষরা। কেউ যদি একটু ভালো গান মনে হয় গাইছে, নতুন মেয়ে কেউ চেনে না, আমি তখন আমাকে কেউ চেনেও না, এক্স্যাক্টলি। কিন্তু ফোন করে বললাম তুমি চলে এসো, একটা ছবিতে গান আছে, তোমায় গাইতে হবে। এই যে বললাম না আমি, মোস্টলি মিউজিক ডিরেক্টর। আমাকে পুলক বন্দ্যোপাধ্যায় ফোন করলেন, আমাকে শ্যামল মিত্র ডাকছেন, ওনার সঙ্গে ডুয়েট গাইতে হবে। আমি না ফোনটা নিয়ে বলছেন কি ভুল শুনছি কিছু, আর তখন তো মোবাইলের যুগ না, ল্যান্ডলাইনে ফোন করেছেন। তুমি চলে এসো, আমি কোথায় যেতে হবে, ওনাদের বাড়িতে, তখন তখন ওই অনিল রায় রোডের বাড়িতে চলে গেছে। বাড়িতে, মানে এইটা বুঝি বাড়িতে ফোন করে ডেকে কিন্তু নিয়ে গেছেন। ব্যাপারটা হচ্ছে যে একটা ফিল্ম হবে আর কি, তো এটা বরাবরই আমি দেখেছি যে মানে এরও আগের ঘটনা আমি বলছি, মানে তার আগেরটা আমি বলতে পারবো না,
যেটা আমার সামনে ঘটেছে সেটা বলছি। হ্যাঁ এটা একটু বলতো, আমি আমি জানি না শিও এটা। সখা ফিল্ম যখন তৈরি হচ্ছে তখন একটা সিকোয়েন্স ছিল যে তাজমহলের সামনে কিছুটা শুটিং হবে। তো তখন ভেবেছিল যে গানটা আশা আন্টিকে দিয়ে গাবে, কারণ আশা আন্টির সঙ্গে ভীষণ ভালো একটা র্যাপোর্ট ছিল। তো সেইখানে পারমিশন যখন পাওয়া গেল না, তখন আমি শিও সখার প্রডিউসারও শ্যামল মিত্রই ছিলেন। তো তখন বললো যে না তাহলে ওখানে যাব না। আর আমার কাকা এইসব ব্যাপারে না খুব সঙ্গে সঙ্গে থাকতো আর কি, মানে হ্যাঁ সত্যিকারে। শরীরে থাকতেন, শরীর শরীর, কাকা, হ্যাঁ। হ্যাঁ, তো কে ভালো গাইছে বলতো নতুন, তখন বললো যেরকম একটি মেয়ে খুব ভালো গায়, হৈমন্তী শুক্লা। তো বললো হৈমন্তী শুক্লা, তো আমি শুনেছি হিন্দি গান গায়, তখন হৈমন্তী হিন্দি গান গাইতো, ইনি লোগনে টোগনে এইসব গাইতো বেবিদা টেবিদা। আচ্ছা বলছে হ্যাঁ কিন্তু উম, ও খুব মানে ভালো তো গাই, মানে কাকার কথা আর কি, মানে যতটুকু আমি এক্সাক্ট কথা তো বলতে পারছি, যতটুকু হ্যাঁ। মনে আছে। আর তখন খুব ছোট, 75 সাল, 74-75 সাল। উম, কিন্তু ও হরিহরদার মেয়ে, হরিহরদার মেয়ে ডাক। এই যে ওর ব্যাপারটাও তাই, পুলককে নতুন ভালো গাইছে বলতো, বলে একটি একটি মেয়ে আছে অজয়ের যে বাড়িতে থাকে ওই সেই বাড়ি, বাড়িতে, হ্যাঁ। অজয় দাস আর কি, প্রখ্যাত অজয় দাস, হ্যাঁ। সুরকার। অজয় দাস তার বাড়ির, ওরা 3 তলায় থাকতো, তো অজয় দা না আমাদের বাড়িতে অযোধ্যা, মানে অযোধ্যা দাস আর কি বেশ অনেক বছর উনি ভাড়া দিয়েছিলেন একটা ফ্লোর আর কি, হ্যাঁ, থাকতেন। আর তখন ওই সময় তো ওনার সব সুপার সুপার হিট গান। দারুণ। হ্যাঁ আমার বেশ কিছু গান আছে অজয় দাস, হ্যাঁ। যাই হোক, তো তোরও আছে খুব ভালো গান। হ্যাঁ তো তখন কি হলো, বলে ডাকলো, এখন যা দেখছো ন্যাচারালি, এটা কবে 85-86 সাল হবে। 86 সাল। এসে এসে জড়ো সড়ো হয়ে বসে, এবং ইভেন এটাও মনে আছে আমি রেকর্ডিংয়ে যেতাম তো, আর আমার বাবা ভীষণ সিগারেট খেত। টেকনিশিয়ান স্টুডিওতে হচ্ছে এই একটা কাঁচের ছিল আর একটা কি, কিউবিকলের মধ্যে দাঁড়িয়ে কিউবিকলটা। উনি বাবা তো বসে, সিগারেট ধরিয়েছে, উনি ও বসে নাও আছেন বলতে পারছেন, ওর দম আটকে যাচ্ছে। একটা মানে একটা ছোট একটা যদি স্কোয়ার জায়গা, উনি বসে আছেন চেয়ারে, ওনার সামনে মাইক, আর আমি পাশে দাঁড়িয়ে আমার সামনে Duet গান ছিল। স্ট্যান্ডিং মাইক, ডুয়েট গান একসঙ্গে গাইতে হবে। টেকনিশিয়ান স্টুডিওতে ডাবিং সিস্টেম তো ছিলও না তখন। আর আমি যখন কাশি পাচ্ছে তখন একটু মুখটা সরিয়ে নিচ্ছি, আবার যখন আমার পোর্শনটা আসছে গাইছি। ওই গান